আমরা আমরা গোটাবো। আমরা যুদ্ধটা অর্ধেক জিতেছি, বাকি অর্ধেক চলছে হবে, কিন্তু সবই কি আর ব্রেকফাস্টের আগে হয়? তাহলে লাঞ্চের আগে কি করব? আজাদির কথা বললে সাটা ভাঙা মার আমরাও দেব, সাধারণ মানুষও দেবে, আপামর বাঙালি দেবে, ওপর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে দেবেন, মহাত্মা গান্ধী এসে দেবেন, সবাই এসে সাটা ভাঙা মার দেবেন বামপন্থীদের। ছেলের হাতে মোয়া নয় যে আজকে আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইবো, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী, পরশুদিন প্রধানমন্ত্রী চাইবো, তারপরের দিন বলবো পাকিস্তানকে কাশ্মীর দিয়ে দাও, তারপরের দিন বলবো বাংলাদেশকে চিকেন নেক দিয়ে দাও। তো এরকম করে যাই চাইবে সেটাই করে দেওয়া হবে না। এই যে মানে এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আমরা যারা শহরে যারা নাগরিক আছি তারা আমরা একত্রিত হয়েছি। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন, চামড়া গোটানোর জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি। চামড়া আমরা গোটাবো। আমরা যুদ্ধটা অর্ধেক জিতেছি, বাকি অর্ধেক চলছে হবে, কিন্তু সবই কি আর ব্রেকফাস্টের আগে হয়? তাহলে লাঞ্চের আগে কি করব? আপনি সেটা বলুন। একটু সময় লাগে। হ্যাঁ, সরকার কাজ শুরু করেছে, আমরাও আছি, আমরাও এই বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছি। ডিনারের আগে তো চামড়াটাকে আমরা পালিশ করে জ্বলাব। চামড়া কিছু থাকবে না, চিন্তা করবেন না। আমরা ওই উদ্দেশ্য নিয়েই করেছি এবং আমাদের এই মিছিলের মেন উদ্দেশ্য যেটা ছিল যে ছাত্র আন্দোলনের আড়ালে যে সমস্ত ভারত বিদ্বেষী, ভারত বিরোধীরা ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে তারা ভারতের অখণ্ডতা, ভারতের সার্বভৌমতার এগেনস্টে যারা পদক্ষেপ নিচ্ছিল বা যারা কোনো রকম ষড়যন্ত্র করছিল, আমাদের এই মিছিলের মেন উদ্দেশ্য তাদেরকে একটা বার্তা দেওয়া যে ভারতবর্ষের যারা ন্যাশনালিস্ট, যারা সুনাগরিক আছে তারা কিন্তু তাদের সেই উদ্দেশ্যকে সফল হতে দেবে না এবং আমরা ঐক্যবদ্ধ আছি যাতে তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়া। একদম ঠিক। আজাদির কথা বললে সাটা ভাঙা মার আমরাও দেব, সাধারণ মানুষও দেবে, আপামর বাঙালি দেবে, ওপর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে দেবেন, মহাত্মা গান্ধী এসে দেবেন, সবাই এসে সাটা ভাঙা মার দেবেন বামপন্থীদের। বামপন্থীরা তারা ভারতবর্ষে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, ভারতবর্ষে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চায়। তারা ভারতবর্ষকে আর 5টা দেশের মতো এখানে জেহাদিদের রাজত্ব কায়েম করতে চায়। পৃথিবীতে এরকম কোনো দেশ নেই যেখানে বামপন্থীরা আছে সেখানে ইসলাম আছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইসলাম আছে সেখানে বামপন্থীরা আছে, কিন্তু একমাত্র ভারতবর্ষ যেখানে বামপন্থীরা এবং ইসলামের মানুষেরা সবাই আছেন, তবু ওদের জ্বালা ধরে যায় এখানে থাকতে। তাই ওদের আজাদি প্রয়োজন। আমরা এরপরে এইসব আজাদি ফাজাদি স্লোগান উঠলে আমরা ওদেরকে একেবারে আজাদ করে দেবো। আমরা এই সাধারণ বাঙালি, সাধারণ মানুষ, আমরা এই সকল বামপন্থীদের একেবারে আজাদ করে দেবো ভারতবর্ষ থেকে। এটাই বলবো যে এটা মগের মুলুক নয়, এটা ভারতের গণতন্ত্র এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং যে দল সংখ্যাগরিষ্ঠ, যে দল তার যে নেতা সে এখানকার প্রধানমন্ত্রী এবং দেশের সাংবিধানিক প্রধান। তো তাকে যে কেউ চাইবে তার পদত্যাগ চাইবে, সেটা হতে পারে না। হ্যাঁ, সরকার চালাতে গিয়ে যদি কখনো কিছু ভুলভ্রান্তি হয় তার জন্য সরকার সদর্থক তার একটা কারেক্টিভ অ্যাকশন নিয়েছে, যে শিক্ষামন্ত্রীকে চেঞ্জ করা হয়েছে এবং অন্যান্য আরও বিভিন্ন কারেক্টিভ মেজার্সগুলো নেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয়, এটা ছেলের হাতে মোয়া নয় যে আজকে আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইবো, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী, পরশুদিন প্রধানমন্ত্রী চাইবো, তারপরের দিন বলবো পাকিস্তানকে কাশ্মীর দিয়ে দাও, তারপরের দিন বলবো বাংলাদেশকে চিকেন নেক দিয়ে দাও। তো এরকম করে যাই চাইবে সেটাই করে দেওয়া হবে না। এই যে মানে এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আমরা যারা শহরে যারা নাগরিক আছি তারা আমরা একত্রিত হয়েছি। বাচ্চা ছেলে, অল্প বয়স, বুঝতে পারেনি, এদেরকে টাকা পয়সা লোভ দেখিয়ে কাউকে মোবাইল কিনে দেবে, কাউকে ল্যাপটপ কিনে দেবে, কাউকে একটু ভালো কোথাও KFC-তে নিয়ে গিয়ে খাওয়াবে, এইসব বলে ফলে নিয়ে এসছে ভুলভাল বুঝিয়ে। তারপরে যখন বুঝতে পেরেছে তখন তারা উল্টো কথা বলছে। হ্যাঁ, এই জেনজি টেনজি একটা নাম হয়েছে। আমাদের সময়ে আমরাও তো এরকম অল্প বয়সী ছিলাম, একটু অন্যায় টন্যায় করলে স্কুলে শিক্ষক ছড়ি দিয়ে মারতো, আবার শিক্ষক কেন ছড়ি দিয়ে মেরেছে সেজন্য বাড়িতে বাবাও মারতো। তাই এই শাসন, আমি মারতে বলছি না কাউকে, কিন্তু শাসনের প্রয়োজন আছে, ভালোবাসে বলেই শাসন। তাই সেই জেনজি যারা ভুলভাল বুঝিয়ে ওদেরকে বিপথে চালিত করছে, এইসব মানুষজন, এইসব বামপন্থী লোকেরা,
তারা পরপর বুঝতে পারছে এবং একটু বয়স বাড়ার সাথে সাথে ওরাই দেখবেন ওই সকল বামপন্থীদের আজাদ করে দেবে। আমরা যে আজাদের কথা বলছি একদম আজাদ করে দেবে। তাই নয়, এছাড়া আরও আছে যে বিভিন্ন এই প্রশ্নপত্র লিকের কেলেঙ্কারি, সেটা শুধুমাত্র যে নিট হয়েছে তা তো নয়, সে পাঞ্জাবে হয়েছে, সেটা কেরালাতে হয়েছে, সেটা তামিলনাড়ুতে হয়েছে। সেই সব নিয়ে এই সমস্ত যারা এই আন্দোলনজীবী যারা, তাদের কোনো বক্তব্য নেই। তারা কখনোই বলছে না যে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই বা কেরালার শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই বা তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। এটা ওদের এজেন্ডা বেসড একটা ওরা আন্দোলন করছে। ওরা যে কোনোভাবে চাইছে যে ভারতবর্ষে একটা অস্থিরতা তৈরি করার জন্য। সুতরাং তাদের যে উদ্দেশ্য সফল হবে না, এই বার্তাটা কিন্তু আজকে আমরা দিচ্ছি। উদ্দেশ্যটা নিটও নয়, উদ্দেশ্যটা প্রশ্নপত্র ফাঁসও নয়। প্রশ্নপত্র ফাঁস তো অন্য রাজ্যেও হয়েছে, সেখানে কোনো ককরোচকে দেখা গেছে, কোনো আরশোলাকে দেখা গেছে? যায়নি। আসলে উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হচ্ছে জর্জ সোরেসের টাকায় ভারতবর্ষে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে। 29 সালে লোকসভার ভোট আছে, সেই জন্য ভারতবর্ষে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে হবে। ওরা যারা ওই মিছিলে, ককরোচদের মিছিলে ছিল, তারা নিট কেন, মাধ্যমিকটাও পাস করেনি। আপনি অর্ধেক 70% ছেলে মেয়েদের জিজ্ঞাসা করবেন, তারা মাধ্যমিকটাও পাস করেনি, কিন্তু তারা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন করতে নেমে গেছে। বিষয় ওটা নয়, বিষয় হচ্ছে বিদেশি অর্থ, সেই অর্থ ওদের পেছনে লেগেছে এবং ভারতবর্ষে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। ভারত সরকার অত্যন্ত মহানুভবতার সঙ্গে তাদেরকে বুঝিয়েছেন। শুনুন, এই জেনজির আন্দোলন নিয়ে কি বলবেন? ভারতবর্ষের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে আছেন। তিনি মোবাইলে একটি ভিডিও করেছেন, তাতেই ওদের পুরো আন্দোলন চলে গেছে, বন্ধ হয়ে গেছে। এবারে বুঝতে পেরেছেন ওদের আন্দোলনের কি ধার। শুধু নরেন্দ্র মোদী একটা ভিডিও করেছে, তাতেই আন্দোলন বন্ধ হয়ে গেছে। তাহলে নরেন্দ্র মোদী যদি রাস্তায় নামতো, তাহলে আন্দোলনের কি দশা হতো? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে আমাদের বোঝাতে হবে বিপথে চলে গেছে, ভালোবেসে আদর করে তাদেরকে পথে আনতে হবে, সনাতনের পথে আনতে হবে, ভারতবর্ষের পথে আনতে হবে, হিন্দুত্বের পথে আনতে হবে। যারা এই আন্দোলনকে ইন্ধন দিয়ে এসছে এবং যারা চাইছিল যে একটা পুরো দেশ জুড়ে একটা এনার্কি ক্রিয়েট হোক, তাদের দুর্ভাগ্য যে তারা হয়তো চেয়েছিল যে ওখানে কিছু লাশ পড়ুক এবং তার জন্যই তারা ওখানে একটা নাশকতার একটা চেষ্টা করেছিল, যাতে করে পুরো ভারতবর্ষ জুড়ে একটা গন্ডগোল, একটা গোলমালের তৈরি হয়। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের এবং তাদের বিভিন্ন সিকিউরিটি এজেন্সি যারা আছে, তারা খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে এবং যত রকম ষড়যন্ত্র ছিল সমস্ত কিছু কিন্তু তার অঙ্কুরেই বিনাশ করে দিয়েছে। চশমার দোষ নয়, আসলে মাথার দোষ, বিকৃত মস্তিষ্কের দোষ। এদের মস্তিষ্কই হচ্ছে বিকৃত। এই জন্য প্রধানমন্ত্রীর ছবি নিয়ে, আচ্ছা আপনি কাউকে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের তো দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিন আমরা বিরোধিতা করেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ কোনো কুরুচিকর মন্তব্য করেনি। কিন্তু এই সোকল্ড বামপন্থী যারা, তাদের মস্তিষ্কটাই বিকৃত। তারা বিকৃত এবং বিকৃত দুটোই। তারা ওই সন্ধে হলে সুরা এবং শুকনো, এই দুটো নেশা করে ফেলে, তো এই জন্য মস্তিষ্কের নার্ভ টার্ভগুলো শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়ার ফলে ওদের মাথার বিকৃতি ঘটে। এইগুলো বাড়িতে একটু মা বাবারা বকাবকি করলে এরা ঠিকঠাক থাকে। এবারে সেই দায়িত্ব মা বাবা নিচ্ছেন, আমরাও নেব। শ্রীলেখা মিত্র, তিনি একজন অভিনেত্রী, তিনি চশমায় দেখতে পাননি, ঠিক আছে, ওনাকে আমরা ভালো লেন্সের চশমা কিনে দেবো ওখানে, ওনার যদি পয়সা কড়ি না থাকে। কিন্তু এর পরবর্তীকালে যাতে এরকম না করেন, সেই দিকে দৃষ্টি রাখাটা জরুরি। না, সে তো 10-15 বছর ধরে আমরাও কাজ পাই না। আমিও তো একজন অভিনেতা, যথেষ্ট নামও রয়েছে আমার, আমিও তো কাজ পাই না। কিন্তু আমি কাজ পাই না বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন কুরুচিকর কথা বলেছি? তার বিরোধিতা করেছি, তার নীতির বিরোধিতা করেছি, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছি, কিন্তু কুরুচিকর কথা বলিনি। তাহলে শ্রীলেখা মিত্র নরেন্দ্র মোদীর যে ছবি নিয়ে তিনি ওই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন, সেটা কী ধরনের শিক্ষার পরিচয়, কী ধরনের বোধের পরিচয়, কী ধরনের জ্ঞানের পরিচয়? এইগুলো একদম শাসন প্রয়োজন, এই শাসন প্রয়োজন, অনুশাসন প্রয়োজন। সেটাই ওনাদের অভাব হয়েছে, সেটা করা উচিত। এবং শুধু তাই নয়, এই যে জেহাদি যারা বা জঙ্গি যারা এতদিন ধরে এখানে ছিল, তাদের জন্য তো একটা সেফ হাউস ছিল এবং এই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরে কিন্তু তারা আর এখানে তাদের সেফ হাউস নেই এবং সেই জন্যই তারা এখন চিলবিল করে উঠছে এবং তারা যে কোনো উপায়ে চাইছে যে এই পশ্চিমবঙ্গের যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তাকে যে কোনোভাবে তাকে আনস্টেবল করতে। এবং
এই মুহূর্তে যে আমাদের যারা রাজ্যের যারা যে সমস্ত সিকিউরিটি এজেন্সি আছে, সে আমাদের সিআইডি হোক বা আমাদের রাজ্য আইবি হোক, রাজ্য পুলিশ হোক, তারা কিন্তু এখন যথেষ্টভাবে কাজ করছে এবং এই সমস্ত যে সমস্ত যারা জেহাদি জঙ্গি যারা আছে তাদের সমস্ত সংগঠনকে কিন্তু এখন ধীরে ধীরে তারা ধরপাকড় চলছে এবং তারা অচিরেই তারা হয় বাংলা ছাড়া হবে, দেশ ছাড়া হবে, অথবা তারা কিন্তু মানে জেলে যাবে। রঞ্জন ভট্টাচার্যকে আপনি হঠাৎ করে বিশিষ্ট বলে দিচ্ছেন কেন আমি জানি না। বিশিষ্ট মানুষ অনেক আছে পৃথিবীতে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সিপিএম বিশিষ্ট লোক বলে, আমরা বিশিষ্ট লোক বলে মনে করি না। এরকম একাধিক লয়ার উকিল ভারতবর্ষে রয়েছে, হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের থেকে অনেক দামি দামি লয়ার রয়েছেন, যারা বিখ্যাত বিখ্যাত মামলা লড়েছেন, বিখ্যাত মামলায় তারা জয়লাভ করেছেন। বিকাশ ভট্টাচার্যকে বিশিষ্ট বলার কোনো কারণ নেই। তিনি একজন লয়ার, তার প্রফেশন, তিনি তার মক্কেলের হয়ে কোর্টে লড়াই করবেন, তার জন্য তিনি পয়সা পাবেন, সেটা তার প্রফেশন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গরুর মাংস খেয়েছিলেন, সুবোধ সরকার বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ধর্মতলার মোড়ে ফেস্টিভ্যাল করেছিলেন। গরুর মাংস তিনি খেতেই পারেন, তিনি কুত্তার মাংস, ইঁদুরের মাংস, ছুঁচোর মাংস যা খুশি খেতে পারেন, ভারতবর্ষে সেই স্বাধীনতা আছে, কেউ আটকাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি গরুর মাংস খাওয়ার জন্য খাননি, তিনি গরুর মাংসটা খেয়েছিলেন হিন্দুদেরকে আঘাত করবেন। কারণ আমরা কদিন আগেও দেখেছি যে মরক্কো থেকে কিভাবে স্পেনে কিভাবে অনুপ্রবেশ ঘটেছে, সেই অনুপ্রবেশটা কিন্তু এতদিন গত 30 বছর ধরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে একদম ফ্রি ফ্লোতে অনুপ্রবেশ হচ্ছিল এবং ডেমোগ্রাফি চেঞ্জের মাধ্যমে ক্ষমতা দখল করা এবং বিভিন্নভাবে ভারতে বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম চালানো, এটা কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল। এবং যবে থেকে এই নির্বাচিত সরকার এসছে এবং চারদিকে ফেন্সিং দেওয়া হচ্ছে এবং তাতে করে তাদের যে অনুপ্রবেশটা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে এবং এটাতেই তাদের সবথেকে বড় গায়ে জ্বালা হচ্ছে এখন। এটা উনি গরুর মাংস খাওয়ার ফেস্টিভ্যাল করেছিলেন বলেই না প্রত্যাঘাত করা হয়েছিল, তাই না? আগে তো কেউ করেনি এরকম, আগে তো কেউ এইভাবে উদ্যোগ নেয়নি, কিন্তু উনি এই আঘাতটা করতে চেয়েছিলেন, সেই আঘাতটা করতে চেয়েছিলেন বলেই একজন মানুষ কি একদল মানুষ তারা ওনার বাড়ির সামনে এটা করেছেন, তাই না? আপনি যখন আঘাত করবেন, প্রত্যাঘাত আপনাকে সহ্য করার ক্ষমতা রাখতে হবে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।